বেড়ানোর কথা ভাবলে বিহার খুব একটা মাথায় আসে না, অথচ এই রাজ্যের পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস। বুদ্ধদেব, মহাবীর, অজাতশত্রু, বিম্বিসার, চন্দ্রগুপ্ত, অশোক যে রাজ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে, যে রাজ্যে বিশ্বের প্রথম রিপাবলিকের পত্তন হয়, শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাসের ভিত্তি যে রাজ্য, সেই রাজ্যকে কি পর্যটন মানচিত্রে ব্যক্ত রাখা যায়? আর এই প্রতিবেশী রাজ্য বিহারে পৌঁছানো যায় খুব সহজেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভয়েজার অসীম। ভয়েজার অসীম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আর এই ব্লগে আমরা দেখব বিহারের রাজগীরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। রাজগীরে কীভাবে আমরা যাচ্ছি, কী কী দেখছি, সেগুলো আপনারা সবই দেখতে পাবেন। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে, ট্রেন নাম্বার 123-121 গাজীপুর ইন্টারসিটি এক্সপ্রেস। আজ 24শে ডিসেম্বর 2023। শীতের সন্ধ্যায় গরম চায়ে চুমুক দিতে দিতে ভারতীয় রেলের তরফ থেকে ঘোষণা করা হলো, আমাদের ট্রেন 13121 কলকাতা গাজীপুর সিটি এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে দেয়া হয়েছে। ফলে গরম চায়ের আমেজ শেষ করে আমরা চললাম কলকাতা স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদের টিকিট S2-তে আস্তে আস্তে এগিয়ে চলেছি S2 এর দিকে। S7, অবশেষে প্রায় 8 ঘন্টার যাত্রাপথ শেষ করে আমরা ভোর 4:50 এসে পৌঁছালাম বখতিয়ারপুর স্টেশনে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা একটি 9 সিটের গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম রাজগীরের উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছিল 2000 টাকা। ভোরের আলোও তখনও ঠিকমতো প্রকাশ পায়নি, পাখিদের ঘুমও তখনও ভাঙেনি। অন্ধকারকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট চলার পর আমরা অন্ধকারকে বিদায় জানিয়ে পৌঁছালাম বিহার পর্যটন বিভাগ দ্বারা স্বীকৃত তৃপ্তি হোটেলে এসে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাজগীরের সাইট সিনের উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এইমাত্র কিছুক্ষণ আগেই রাজগীর এসে পৌঁছেছি। এখন আমরা চলেছি নালন্দা ইউনিভার্সিটির উদ্দেশ্যে। চলুন দেখা যাক। রাজগীরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নলাখা মন্দির, বেনুবন, বিশ্বশান্তি স্তূপ, রাজা বিম্বিসারের স্বর্ণভাণ্ডার, বিম্বিসারের বন্দিশালা, শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ, ঘোড়াকাটুরা লেক, নালন্দা বিশ্ববিদ্যালয় ও মিউজিয়াম, পাওয়াপুরী জৈন মন্দির, হিউয়েনসাং মেমোরিয়াল। এছাড়াও বর্তমানে রাজগীরের নতুন আকর্ষণ ওয়াইল্ড লাইফ সাফারি এবং নেচার সাফারি। আর এই নেচার সাফারির মধ্যেই আছে রাজগীরের সেই বিখ্যাত গ্লাস ব্রিজ দর্শন। আর এই রাজগীরে আমরা 2 দিনের মধ্যে কতটা কভার করতে পারি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। 3য় দিনে আমরা চলে যাব গয়াতে। রাজগীরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে আমরা প্রথমেই চলে এসেছি জৈন টেম্পল। তার আসুন আমরা ভিতরে যাই, গিয়ে দেখি কী কী দেখার আছে এবং সেগুলি আপনাদেরকে।
জৈন মন্দির দর্শন করে আমরা চলে এলাম মুঘলনামা শিল্পগ্রামে। সেখানে আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি এবং এই মূর্তিগুলি কিভাবে বানানো হচ্ছে তার বিভিন্ন উপকরণ। এখানে জানতে পারলাম মূর্তিগুলি পাথরের ডাস্ট এবং প্লাস্টার প্যারিসের সহযোগে মূর্তিগুলি বানিয়ে রোদে শুকিয়ে তার উপর বিভিন্ন রং লাগিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এখান থেকে আমরা হিউয়েনসাং মেমোরিয়াল হলে যাওয়ার জন্য এন্ট্রি ফি কেটে নিলাম, পার হেড 30 টাকা করে। তারপর প্রায় 200 মিটার হেঁটে যাওয়ার পর আমরা হিউয়েনসাং মেমোরিয়াল হলের ভিতরে প্রবেশ করলাম। এটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। হিউয়েনসাং মেমোরিয়াল হল হল একটি ইন্দো চীনা যৌথ উদ্যোগ। চীনা বৌদ্ধ ভিক্ষু ও পর্যটক হিউয়েনসাংয়ের সম্মানার্থে এই মেমোরিয়ালটি স্থাপিত করা হয়েছিল। এই মেমোরিয়ালটির কাজ শুরু করিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1957 সালে এবং এর কাজ সম্পন্ন হয় 1984 সালে। বর্তমানে এই মেমোরিয়াল হলের পাশে আরও কিছু হলের কাজ চলছে। এখানে হিউয়েনসাংয়ের একটি মূর্তি রাখা আছে এবং এর মধ্যে হিউয়েনসাংয়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কিভাবে তিনি জন্মের পর বড় হয়েছিলেন, কিভাবে ভারতবর্ষে এসেছিলেন তার বর্ণনা দেয়া আছে। তার বিভিন্ন বইয়েরও বর্ণনা দেয়া আছে এখানে।
নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষের ঠিক পাশেই একটি ব্ল্যাক বুদ্ধের মন্দির আছে। মূর্তিটি সম্পূর্ণ কালো রঙের। শোনা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে খনন কার্যের সময় মাটির নিচে থেকে এই মূর্তিটি পাওয়া যায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য আমাদের এন্ট্রি ফি লেগেছিল 40 টাকা পার হেড। আর ভারতের এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়েছিল ভারতের হাত ধরে। সংস্কৃতি, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র প্রভৃতির সূচনা হয়েছিল আমাদের দেশ এই প্রাচীন ভারত থেকে। কিন্তু আজ যদি 100টি নামি দামি বিশ্ববিদ্যালয়ের নাম বলা হয়, তাহলে ভারতের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। আজ থেকে 1500 বছর আগে এই চিত্রটা ছিল একেবারে এর ঠিক উল্টো। ভারতেই ছিল একমাত্র বিশ্ববিদ্যালয় যাতে দেশ বিদেশ থেকে বহু ছাত্র এখানে পড়তে আসতো। আর এটি ছিল আবাসিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে বহু আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কার হয়েছে। আজকালকার দিনে শূন্য ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। আর এই শূন্যের আবিষ্কর্তা আর্যভট্ট ছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়েরই একজন অধ্যাপক। ভারতের গুপ্ত বংশের হাত ধরে বর্তমানে বিহার এবং প্রাচীন মগধে প্রতিষ্ঠিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা একটি সংস্কৃত শব্দ। এর অর্থ হল জ্ঞানের ভাণ্ডার। পৃথিবীর অন্যতম এই সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় 427 খ্রিস্টাব্দে। এখানে রাজনীতি, চিকিৎসা, বিজ্ঞান, অঙ্ক, দর্শন, মনোবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এছাড়াও বহু বিষয়ে শিক্ষা দেয়া হতো। ইতিহাস ঘেঁটে দেখা যায় সম্রাট কুমারগুপ্তের সময় থেকেই নালন্দা বিশ্ববিদ্যালয় খ্যাতি লাভ করে সারা বিশ্ব জুড়ে। চীন, জাপান, পারস্য, মধ্য এশিয়া আরও বিভিন্ন দেশ থেকে বহু শিক্ষার্থীরা এখানে আসতো পড়াশুনোর জন্য। এই বিশ্ববিদ্যালয় বহুতল ছিল। এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে গেলে দিতে হতো কঠিন পরীক্ষা। বলা হয় এখানে যে সমস্ত গেটম্যান থাকতো তারাও পরীক্ষা দিয়ে তবে চাকরি পেত। এই বিশ্ববিদ্যালয়ে ছিল 2000-এরও বেশি শিক্ষক, 100টিরও বেশিও শ্রেণীকক্ষ, প্রায় 20,000-এরও বেশি ছাত্র ছিল। এমনকি প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষকও ছিল এখানে। বহু দূর থেকে আসা ছাত্রদের জন্য এখানে ছিল হোস্টেলের সুবিধা। তবে ছাত্রদের শিক্ষা এবং থাকা খাওয়ার জন্য কোনো পয়সা নেওয়া হতো না। শিক্ষা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। এই বিশ্ববিদ্যালয়ে আরও একটি বিশেষ আকর্ষণ ছিল এর লাইব্রেরি। এই লাইব্রেরিতে প্রায় 90 লক্ষ বই ছিল এবং কিছু বিরলতম বইও ছিল এখানে। এই বিদ্যালয়ে শিক্ষা দেয়া হতো সংস্কৃত ভাষায়। রাজা হর্ষবর্ধনের শাসনকালে 630 খ্রিস্টাব্দে চীনের পর্যটক হিয়েংসাং ভারতে আসেন এবং এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তার লেখা বই থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনেক অজানা তথ্য জানা যায়। এই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। এই বিশ্ববিদ্যালয় মোট 3 বার ভেঙে ফেলা হয় ও 2 বার তৈরি করা হয়। প্রথমবার নালন্দার উপর আক্রমণ করে হান গোষ্ঠী। এরপরে স্কন্দগুপ্ত এর মেরামতি করেন। এরপর দ্বিতীয়বার আক্রমণ হয় গৌড় দ্বারা। এবার মেরামতি করেন রাজা হর্ষবর্ধন। আর অবশেষে শেষবারের মতো আক্রমণ করেন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি আক্রমণ করে বহু বৌদ্ধ শিক্ষককে তিনি হত্যা করেন। নালন্দার লাইব্রেরিতে তিনি আগুন লাগিয়ে দেন। বলা হয় সেই আগুন এতটাই ভয়ানক ছিল তা নিভতে প্রায় 3 মাস সময় লেগেছিল। বখতিয়ার খলজির এই অমানবিক অত্যাচারের ফলে বহু বৌদ্ধ শিক্ষক পালিয়ে যান
এবং প্রাচীন সম্পদ এইভাবে নষ্ট হয়ে যায়। তবে বখতিয়ার খলজির মতো একজন নির্বোধের শাস্তিও হয় ঠিক নির্মমভাবে। ঘুমের ঘোরে তার এক অনুরাগী আলী মারদান তাকে হত্যা করেন। হ্যাঁ, এই সেই নালন্দা ইউনিভার্সিটি যেটা বখতিয়ার খলজি সম্পূর্ণভাবে ধ্বংস করেছিল। এর পরের পর্বে আমরা দেখব বর্তমানে রাজগীরের সেই বিখ্যাত জনপ্রিয় ডেস্টিনেশন ওয়াইল্ড লাইফ সাফারি এবং গ্লাস ব্রিজ। আমি অসিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভয়েজার অসিত। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই চ্যানেলে আপলোড করি। ভিডিওগুলি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন।